প্রথম ক্যাবিনেটে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্ত নিয়ে কি সিদ্ধান্ত নিলেন, কি হতে যাচ্ছে? ভারত বাংলাদেশ বর্ডার কি পুরোপুরি সিল হতে যাচ্ছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আজকে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের নতুন সরকারের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন ক্যাবিনেট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলা যায় এক ঐতিহাসিক মোড়। শপথ গ্রহণের পর প্রথম ক্যাবিনেটের মিটিংয়েই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ইস্যু নিয়ে গত কয়েক দশক ধরে বিতর্ক চলেছে, যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বারবার উত্তাল হয়েছে বাংলা, সেই সমস্যার সমাধানে এবার চূড়ান্ত পদক্ষেপ নিল নতুন সরকার। কিভাবে মাত্র ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের ফেন্সিং বা কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন করতে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে কাজ থমকে ছিল তা এখন কতটা দ্রুত গতিতে এগোবে আমরা সেটি বুঝতে চেষ্টা করছি। নবান্নে ক্যাবিনেট মিটিং এর পর সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। তিনি বলেন, আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা বিএসএফ কে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে বড় চমক হলো সময়সীমা। আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। লক্ষ্য একটাই, সীমান্ত সম্পূর্ণ সিল করে দিয়ে অনুপ্রবেশের সমস্যাকে চিরতরে নির্মূল করা। আপনারা জানেন, বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব বারবার অভিযোগ করেছিলেন যে তৎকালীন তৃণমূল সরকার ভোট ব্যাংকের রাজনীতির জন্য সীমান্ত এলাকা উন্মুক্ত রেখে দিয়েছিল। পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জমি অধিগ্রহণে সহযোগিতা করেনি বলেই বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে পারেনি। কিন্তু শুভেন্দু অধিকারীর প্রথম ঘোষণায় বুঝিয়ে দিল, প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে সীমান্ত সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। ভারত বাংলাদেশের মোট ৪,০৯৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী এর মধ্যে ৩,২৪০ কিলোমিটার ইতিমধ্যেই ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। বাকি ৮৫০ কিলোমিটার এলাকা এখনো অসুরক্ষিত, যার মধ্যে ১৭৫ কিলোমিটার অত্যন্ত দুর্গম ভূখণ্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে প্রস্তাবিত ১২৭ কিলোমিটার প্রসারিত এলাকার মধ্যে মাত্র ৮ কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছিল। বাকি কাজ বছরের পর বছর ঝুলিয়েছিল জমি জট আর প্রশাসনিক অসহযোগিতার কারণে। সীমান্ত সুরক্ষা বিএসএফ এর কাজ হলেও জমি অধিগ্রহণ এবং স্থানীয় অনুমতির বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হাতে থাকে। ২০২১ সালে যখন কেন্দ্র বিএসএফ এর এখতিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছিল, তখন তৎকালীন তৃণমূল সরকার একে ফেডারেল কাঠামোর উপর আঘাত বলে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্কিম পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। এর ফলে বিএসএফ এখন জমি অধিগ্রহণ থেকে শুরু করে পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকারের কাছে পূর্ণ সহযোগিতা পাবে। এই ফেন্সিং কাজ সম্পূর্ণ হলে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে? বিজেপির দাবি অনুযায়ী সীমান্ত পুরোপুরি সিল হয়ে গেলে অবৈধ অনুপ্রবেশ যেমন কমবে, তেমনি গরু পাচার এবং চোরাচালান বন্ধ হবে। মুখ্যমন্ত্রী মনে করেন, এই পদক্ষেপ শুধু সীমান্ত সুরক্ষিত করবে না, বরং সীমান্তবর্তী জেলাগুলোর মানুষের জন্য শান্তি শৃঙ্খলা ও আইনি স্থিতিশীলতা নিশ্চিত করবে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে কার্যকর হওয়ায় গ্রাম বাংলার মানুষের সরাসরি আর্থিক সুবিধা পাওয়ার পথ প্রশস্ত হবে বলেও ক্যাবিনেটে জানানো হয়েছে। দর্শকবৃন্দ, ৪৫ দিনের এই সময়সীমা সত্যি এক বড় চ্যালেঞ্জ। যদি এই সময়ের মধ্যে বিএসএফ জমি পেয়ে যায় এবং কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত শেষ হয়, তবে এটি পশ্চিমবাংলার জন্য একটি নতুন যুগের সূচনা করবে। বিরোধী দল তৃণমূল কি এখন প্রতিবাদ জানাবে, নাকি উন্নয়ন ও সুরক্ষার সাথে একে স্বাগত জানানো হবে?
যাই হোক, আমরা পশ্চিমবঙ্গের ব্যবস্থা দেখছি, পশ্চিমবঙ্গের নতুন সরকারের ব্যবস্থা দেখছি যে বাংলাদেশ মানে সেটা বন্ধ, বাংলাদেশ বর্ডার বন্ধ, মানে বাংলাদেশ বর্ডার কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা যতটুকু বাকি আছে সেটুকু ঘেরার একটা প্রচেষ্টা প্রথম বৈঠকে শুরু হলো। তাহলে বুঝুন যে বাংলাদেশকে ভারত কিভাবে দেখছে, যে অনুপ্রবেশ বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে। হ্যাঁ, এটি সত্য, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। ভিসা পাসপোর্ট ছাড়া লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ ভারতের রাজ্যে রাজ্যে, শুধু পশ্চিমবাংলায় নয়, রাজ্যে রাজ্যে গিয়ে কাজ করে এবং সেখানে বসবাস করে এবং সেখানে ধীরে ধীরে নাগরিকত্বের যেসব সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো অর্জন করে। সেই রাস্তা, অবৈধ পথে যাওয়া যদি কাঁটাতারের বেড়া হয়ে যায়, এটি অবৈধ পথে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমরাও স্বাভাবিক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা কখনোই কল্পনা করি না যে ভারতে বাংলাদেশ থেকে অবৈধভাবে যাবে। কেন যাবে? এক দেশের মানুষ আর এক দেশে কেন অবৈধভাবে যাবে? এটি অবশ্যই অপরাধ। আমি বরাবরই বলি যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এই যে বর্তমান বাংলাদেশে যে সরকার, এই সরকারের সাথে এখানে শুধু কাঁটাতারের বেড়া না, আমার যে বৈধ পথে যাতায়াত, যে ইমিগ্রেশন চেকপোস্টগুলো আছে আমাদের, সেই ইমিগ্রেশন চেকপোস্টগুলোও যদি বন্ধ হয়ে যায়, সিল হয়ে যায়, অবখবর কিছু থাকবে না। কারণ বাংলাদেশের নতুন সরকারের গতিবিধি ভালো না। এই গতিবিধি খারাপ হেতু আমি গত কয়েকদিন যাবতই বলছি যে ইউনূসের সাথে ভারত সরকারের কি খারাপ সম্পর্ক হয়েছিল, তারেক রহমান সরকারের সম্পর্ক আরো 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 বেশি খারাপ হতে পারে। কারণ ভারত এটি বুঝতে পারছে এতদিনে, এই 3 মাসে ইতিমধ্যেই, যে যেহেতু তারেক রহমান সরকারের বয়স 3 মাস হতে চলেছে, যে তারেক রহমান সরকার ইউনূস সরকারেরই একটি বর্ধিত অংশ বা ধারাবাহিক অংশ। কারণ আগে ইউনূস সরকারের আমলে যে পাকিস্তানি প্রভাব ইত্যাদি বিভিন্ন কিছু যা যেভাবে দেখা গিয়েছিল, নির্বাচনের আগে পরে একটু বন্ধ ছিল, কিন্তু আবার নতুন উদ্যমে শুরু হয়ে গেছে। যার কারণে ভারত এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নেবে না বা মনে করবে না, এবং মনে করবে না হেতু আমাদের সাথে সম্পর্কটা খারাপ হবে। এবং খারাপ হবার লক্ষণ এই যে ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া উঠছে, যেটি দশকের পর দশক ধরে অমীমাংসিত ছিল, কিন্তু নতুন সরকার এসে প্রথম দিনই অনুমোদন দিয়েছে। তাহলে বুঝুন যে কি হতে যাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিএনপি সরকারের সাথে মোটেই ভালো হবে না। এখন দেখার বিষয় সামনে কি ঘটছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন, দিল্লি নাকি বেইজিং? এই প্রশ্ন এখন শুধু সফরের প্রশ্ন নয়, এটি পরিণত হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কূটনীতি এবং পরাশক্তির প্রভাব বিস্তারের কঠিন পরীক্ষায়। কারণ আপাতত দেখা যাচ্ছে দিল্লি নীরব, অন্যদিকে বেইজিং অস্বাভাবিকভাবে সক্রিয়। আর এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আলোচনা করব কেন ভারতের সঙ্গে তারেক রহমান সরকারের সম্পর্ক হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, কারণ যেটা বেশ উষ্ণ হয়ে উঠছিল। আবার দেখব চীন আসলে কি চাইছে, তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ, কেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সবসময় বিশেষ বার্তা দেয়, মানে একটি সরকারের, নির্বাচিত সরকারের প্রথম প্রধানমন্ত্রী, এটি বিশেষ বার্তা দেয়। কূটনীতিতে এটাকে বলা হয় সিগন্যাল পলিটিক্স। নতুন প্রধানমন্ত্রী প্রথমে কোন দেশে যাচ্ছেন সেটাই বলে দেয় তিনি কাকে আসলে অগ্রাধিকার দিচ্ছেন, কোন শক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছেন এবং তার ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিমুখ কোন দিকে। সেই কারণেই এখন পুরো কূটনৈতিক বিশ্ব তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। শুরুতে ধারণা করা হয়েছিল তারেক রহমানের প্রথম সফর হবে ভারতে, কারণ নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। শুধু তাই নয়,
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও পাঠিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে কয়েক মাস না যেতেই পরিস্থিতি যেন কেমন বদলে গেছে বা বদলে যাচ্ছে। সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাশ হওয়ার পর থেকেই দিল্লির অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ভারত মনে করছে যেই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা মানে ভারত নতুন সরকারের প্রতি নমনীয় অবস্থান নিয়েছিল, নমনীয় হয়েছিল, বাস্তবে তারেক রহমানের সরকার এখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। ফলে দিল্লি এখন এক ধরনের নীরব কূটনৈতিক দূরত্ব বজায় রাখছে বলে অনেকে মনে করছেন। কিন্তু ঠিক এই জায়গাতেই মাঠে নেমেছে চীন। চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এখন প্রকাশ্যেই বলছেন, তিনি বেশ সক্রিয়, আপনারা গণমাধ্যমে চোখ রাখলেই দেখবেন, এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, এর সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে বৈঠক করছেন। তিনি প্রকাশ্যেই বলছেন তারেক রহমানের সম্ভাব্য চীন সফর হবে ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খেয়াল করলে বুঝবেন চীন শুধু সফর চাচ্ছে না, চীন বড় কৌশলগত লাভ বা সুবিধাটা চাচ্ছে, আর সেই লাভের নাম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘদিন ধরেই বেইজিং চাচ্ছে তিস্তা প্রকল্পে যুক্ত হতে, কিন্তু শেখ হাসিনার সরকারের সময় বলুন কিংবা এরপরে ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বলুন, ভারত এবং যুক্তরাষ্ট্রের চাপের কারণে বা মন খারাপ হবে এরকম একটা শঙ্কায় সংশয়ে এই দুই সরকারের কেউই সেই সুযোগটা চীনের জন্য অবারিত করে দেয়নি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন অনেক কূটনীতিক। এছাড়া নির্বাচনের আগে আপনাদের খেয়াল আছে তারেক রহমান নিজেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন চীন সেই প্রতিশ্রুতির কথাটাই তারেক রহমানকে মনে করিয়ে দিচ্ছে এবং এর বাস্তব ফল দেখতে চাইছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে বেইজিং পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ চাইলে তারা এখনই অর্থায়ন এবং বাস্তবায়নে যেতে প্রস্তুত। অর্থাৎ শুধু সফর নয়, চীন চাইছে কৌশলগত অংশীদারত্বের নিশ্চয়তা। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল সংকট, কারণ তিস্তা প্রকল্প যদি চীনের হাতে চলে যায়, বাংলাদেশ দিয়ে দেয়, যেটা কিছুটা ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও দিয়েছেন অতি সম্প্রতি, তাহলে ভারত সেটা মোটেও সহজভাবে নেবে না এটা বলা যায়। কারণ ভারতের জন্য তিস্তা শুধু নদী নয়, এটি সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্বাঞ্চলীয় কৌশল ভারতের এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। তাই ভারত চায় না বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের বড় অবকাঠামোগত উপস্থিতি তৈরি হোক। কিন্তু দর্শক, আপনারা যারা আমাদের গতকালকের কন্টেন্ট দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন যে লালমনিরহাটে এমন কিছু স্থাপনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে, বাংলাদেশ করছে। কার অর্থায়নে, কার পরামর্শে, কার নকশায় করছে এটি স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশ করছে। ভারতের জন্য এটিও একটি মাথা ব্যথার বিষয়। গতকালকের এই কন্টেন্টটি যারা এখনো দেখেননি, দেখে নিতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন দায়িত্ব নিয়ে যখন এলেন জানুয়ারিতে, সম্ভবত বাংলাদেশে এসেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ যেন কমিউনিস্ট চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ না হয়। অর্থাৎ এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, দিল্লিকে খুশি করতে গেলে বেইজিং অসন্তুষ্ট হতে পারে, আবার বেইজিং এর দিকে ঝুঁকলে ওয়াশিংটন এবং দিল্লি ক্ষুব্ধ হতে পারে। আর এই জটিল ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি তিনি সরাসরি ভারত বা চীনে না গিয়ে অন্য কোনো দেশ দিয়ে সফর শুরু করবেন? এসব আলোচনা আমরাও করেছি, আপনারাও শুনেছেন, কারণ এই সম্ভাবনাটাও জোরালো। কূটনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভুটান দিয়ে যদি সফর শুরু করেন তারেক রহমান, সেটি হবে তার জন্য নিরাপদ এবং কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ। কারণ ভুটান সার্কভুক্ত দেশ, যদিও সার্কের এখন কোনো আগামাথা নেই, কোনো অস্তিত্ব নেই। আবার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে ভুটান, এটি একটি স্ট্রং পয়েন্ট।
কিন্তু সার্কভুক্ত দেশের কথা বলে এটিকে ওই যে লেজে গোবরে তেনা পেঁচানোর মতো পেঁচিয়ে কোনো লাভ নেই। তাই ভুটান সফর হলে সেটি একদিকে আঞ্চলিক সহযোগিতার বার্তা যেমন দেবে, অন্যদিকে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার সরাসরি কেন্দ্রে না গিয়েও মানে মাঝখানে না পড়েও সময় নেওয়ার সুযোগ পাবে তারেক রহমানের সরকার। তবে বাস্তবতা হচ্ছে চীন এখন অত্যন্ত আগ্রহী এবং আগ্রাসী। শুরুতেও আমি এটি বললাম। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি ঘনিষ্ঠ একাধিক প্রতিনিধি দল চীন সফর করেছে। ঘন ঘন এক দল গেছে, আরেক দল এসছে, কয়েকটি প্রতিনিধি দল গিয়েছে, ঘুরে এসেছে। অতি সম্প্রতি 6-7 মে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বেইজিং সফর করেছেন। অনেকে বলছেন তারেক রহমানের চীন সফরের প্রস্তুতি নিয়েও কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এই সফরকালে, হতে পারে। তবে তিস্তা নিয়ে আলাদা আলোচনা হয়েছে, এটি স্পষ্ট। এমনকি চীনের সঙ্গে অর্থনীতি, জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং সবুজ শক্তি খাতে, গ্রিন এনার্জির খাতে বড় সহযোগিতার আলোচনাও চলছে বলে জানা গেছে। চীন বলছে নতুন সরকার আসার পর তারা বাংলাদেশে প্রায় $10 কোটি বিনিয়োগ করেছে এবং আরো বড় বিনিয়োগে আগ্রহী। চীন বাংলাদেশে বিনিয়োগ আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এই 2 মাসেই $10 কোটি বিনিয়োগ করেছে, এই পরিসংখ্যান কতটা সত্য সেটি যাচাই করা সম্ভব হয়নি, কারণ এটি প্রমাণ সাপেক্ষ। তাই বলে এটি আমি উড়িয়েও দিচ্ছি না, কারণ চীন বিনিয়োগ চাইলে করতে পারে, কিন্তু বিনিয়োগের পরিবেশটি এখনো আসলে এদেশে তৈরি হয়নি, এটিই বলছেন সকালে। অন্যদিকে জানা যাচ্ছে গুয়াংজুতে বিডার মানে বাংলাদেশ যে বিনিয়োগ বোর্ড রয়েছে, বিডার অফিস খোলার প্রস্তুতি নিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মানে মনে আছে তো আশিক চৌধুরী? এই আশিক চৌধুরী হচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের প্রিয় আশিক, মানে ওয়ান্ডার বয় যাকে বলা হয়েছিল। কিন্তু তিনি যতটা মানে বেলুন ফুলিয়ে যাত্রা শুরু করেছিলেন, বেলুন ততটাই চুপসে গেছে। তাই চেষ্টা করছেন, তিনি এখনো টিকে আছেন এবং টুকটাক করে আরো কিছু সময় ক্ষমতার আস্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছেন, এগুলি লোকজন বলছে। কারণ গত 2 বছরে তিনি এবং তার বিডা বিনিয়োগের প্রশ্নে কেবল অশ্বডিম্বই প্রসব করেছে এবং এই দেশের গরিব দেশের জনগণের ট্যাক্সের টাকাই শুধু শ্রাদ্ধ করেছে। তারপরও যাই হোক, গুয়াংজুতে, চীনের গুয়াংজুতে বিডার অফিস খোলা হবে বিনিয়োগের জন্য। এতকাল চীনের বিনিয়োগ এসেছে, বিডায় কিছু মানে গুয়াংজুতে কিছু খুলতে হয়নি। মানে এগুলো সব হলো মানে ওই যে টুকটাক মার্কা, বললাম তো, একটু ম্যাজিক দেখানোর চেষ্টা, একটু ঠুসঠাস ইংরেজি বলা এবং নিজেকে বিশাল করে মানে প্রকাশ করা, জাহির করা। লাভ কিন্তু 2 বছর, কম সময় নয়। ইউনূসের 1.5 বছর এবং প্রায় এখন 3 মাস, প্রায় 2 বছর কোনো ভূমিকা কিন্তু আশিক চৌধুরীর নেই। চূড়ান্ত ফ্লপ, চূড়ান্ত ব্যর্থ। কিন্তু তিনি চেষ্টা করছেন তারেক রহমানকে নিয়ে গুয়াংজুতে এই যে প্রতিশ্রুত বা এই যেটির কথা বলা হচ্ছে সম্ভাব্য এই বিডার অফিসটি তিনি উদ্বোধন করাতে চান। তাতে তারেক রহমানেরও কাছাকাছি কিছু সময় থাকবেন, নিজের আখেরটা আরেকটু গোছানোর চেষ্টা করবেন অনেকে বলছেন। এবং বলা হচ্ছে বেইজিংও চাইছে এই সুযোগকে সম্ভাবনায় পরিণত করতে, মানে তারেক রহমানকে আরো কিভাবে ঘনিষ্ঠ করা যায় সেটি চেষ্টা করতে। যাই হোক, তারা এখন শুধু কূটনৈতিক নয়, প্রতীকীভাবেও তারেক রহমানকে নিজেদের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু এই পথ মোটেও সহজ নয়, কারণ বাংলাদেশ এখন এমন এক ভূরাজনৈতিক অঞ্চলে মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে বঙ্গোপসাগরকে ঘিরে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের প্রতিযোগিতা দ্রুত থেকে দ্রুততর হচ্ছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চীন চায় বঙ্গোপসাগরে কৌশলগত প্রবেশাধিকার, এটি আমরা জানি। ভারত চায় উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, এটিও আমরা জানি। আর যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে, এটি আপনারা কে না জানেন। ফলে বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয়, বরং পরাশক্তিগুলোর বা বড় বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। আর সেই বাস্তবতায় তারেক রহমানের প্রথম বিদেশ সফর হয়ে উঠেছে এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, তিনি কি দিল্লির সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবেন, মানে দিল্লির নীরবতা ভাঙানোর চেষ্টা করবেন, নাকি বেইজিং এর যে অফার, আগ্রাসী অফার, সেই অফারের দিকে ঝুঁকবেন, নাকি ভুটানের মতো ছোট কিন্তু কৌশলগতভাবে নিরাপদ দেশ বেছে নেবেন প্রথম সফর হিসেবে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আগামী দিনের বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক নির্ধারণ করবে। সবচেয়ে বড় কথা, ক্ষমতায় আসা যত কঠিন, ক্ষমতায় টিকে থাকা তার চেয়েও কঠিন।
বিশেষ করে যখন একদিকে ওয়াশিংটন, অন্যদিকে দিল্লি আর আরেকদিকে বেইজিং, তিন পরাশক্তি তারেক রহমানকে আসলে এখন নিজেদের দিকে টানতে চাইছে। এখন দেখার বিষয় তারেক রহমান শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, কোন দেশ বেছে নেন, কি কূটনৈতিক চমক তিনি দেখাতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোথায় হওয়া উচিত? ভারত, চীন নাকি অন্য কোনো দেশ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল লিটস নিউজ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।